প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সন্তানের সুন্নতে খাতনায় ঘটা করে অনুষ্ঠান না করে সেই টাকা দিয়ে দুই গরিব ব্যক্তিকে দুটি রিকশা কিনে উপহার দিয়েছেন এক মানবিক যুবক। ঝালকাঠির সন্তান সবির হোসেনের মহানুভবতা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। রিকশা উপহার পেয়ে খুশি অসহায় সাহেব আলী ও বাচ্চু হাওলাদার। এখন থেকে তাদের আর না খেয়ে থাকতে হবে না, রিকশা চালিয়ে উপার্জন করে সংসার চালাতে পারবেন বলে জানান তারা। এজন্য সবির হোসেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। সবির হোসেন তার একমাত্র পুত্র সন্তান সাদ আয়াত রাফসানের কিছুদিন আগে সুন্নতে খাতনা করান। এ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, কিন্তু ঘটা করে সে অনুষ্ঠান না করে ওই টাকা দিয়ে দুই অসহায় ব্যক্তিকে রিকশা কিনে উপহার দিয়েছেন তিনি। সাহেব আলী থাকেন শহরের নতুন কলাবাগান এলাকায় ভাড়া বাসায়, আর বাচ্চু হাওলাদার থাকেন লঞ্চঘাট এলাকার একটি ভাড়া বাসায়। তারা দুজনেই অত্যন্ত গরিব। এক সময় শহরে ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন নিজের রিকশা নেই, তাই উপার্জনও করতে পারছেন না। মানুষের কাছে হাত পেতে যা পেতেন তা দিয়ে চলতো তাদের সংসার। এ খবর শুনে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন সবির হোসেন। আমি আমার পরিবারের নিয়ে আমার খুব সমস্যা। আমি এই ঝালকাঠি দুইবার দেখাইছি, এখন বরিশাল না নেওয়া পর্যন্ত আমার কোনো ভালো বুঝি না। এরপর আমার একটা রিক্সা ছিল, এটা আমি বিক্রি করে আমার পরিবারের দেখাইছি। আমার এখন চলার কোনো সমর্থন নাই এবং তৌফিক নাই। আমরা ঘরে বাইরে দুইজন বুড়া বুড়ি, এবং উপরে আল্লাহ, নিচে ইল্লে আপনারা। আমার এই সগির ভাই আমার এখন রিক্সা দিয়েছে, এই কথা শুনে আমি এই রিক্সাটা চালাইয়া দুটো ডাইল ভাত যদি সামনে রুগীর সামনে দিতে পারি, এইটাই হলো আমার মনের আশা। এবং আমার যদি পরিবারটারে যদি আমি একটু বরিশাল নিতে পারি, এইটাই হলো আমার মনের বেশি আগ্রহ। তাই আমি সগির ভাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর নাম লইয়া, যে উনি আমার এখন রিক্সা দান করছে। সগির ভাই রিক্সাটা আমার দিয়ে আমার খুব উপকার হয়েছে। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার এই রিক্সাটা চালাইয়া আমার দিন সুন্দর কাটবে আল্লাহর নাম লইয়া। সগির ভাইয়ের অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে ওই জীবনটারে চালাই নিতেছে। যে ছেলে মেয়ে পড়াশোনা করতেছি, মেয়ে বিবাহ দিছি, আল্লাহ দেওয়াইছে, ছেলেটা ক্লাস 7-এ পড়ে। আমি যেন এইটা দিয়ে তার জীবনটা চালাই নিতে পারি। আগে আমার কষ্টে কাটতে দিন, আমি ভাড়া গাড়ি চালাইতাম, কিন্তু ইদানিং আমার সগির ভাই রিক্সাটা কিনে দিয়ে আমার উপকার হয়েছে অনেক। শুধু সাহেব আলী ও বাচ্চুই নয়, মানবিক যুবক সবির হোসেন ঝালকাঠিতে করোনাকালে অক্সিজেন সেবা প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ, গরিব ও অসহায় মানুষকে সহযোগিতা প্রদান করে আসছেন। এজন্য তাকে অনেকে মানবতার ফেরিওয়ালা নামেও উপাধি দিয়েছেন। কেউ আবার তাকে মানবিক সবির হোসেন নামেও ডাকেন। এই ঝালকাঠিতে অনেক আমার জানা আছে, অনেক ধনী লোক, টাকা পয়সাওয়ালা লোক আছে। এই সগির ভাইয়ের মতো যদি আরও কেউ সামনে আগাইয়া আসে, তাহলে আমি মনে করি যে আমাদের ভিতরে এই ঝালকাঠি শহরে অসহায় ব্যক্তিদের কাছে দাঁড়াইতে পারে। তারা অনুদান দিলে তাদের এই সমস্যাটা অসহায় থাকবে না। সবির হোসেনের মতো আমাদের সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বিগত দিনে দেখতেছি সে বিভিন্ন অসহায় মানুষের মাঝে রিক্সা, চিকিৎসা ব্যবস্থা, করোনা মশা অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করে দিয়েছে। ঝালকাঠিতে যদি বিত্তবানরা সবাই এগিয়ে আসতো, তাহলে চিকিৎসার অভাবে কোনো লোক মারা যেত না, অসহায় না খেয়ে কোনো লোক থাকতো না। আশা করবো ঝালকাঠি বিত্তবান যারা আছেন সবাই অসহায় মানুষের পাশে দাঁড়ান। ঝালকাঠিতে অনেক বিত্তবান লোক আছে, কিন্তু আমরা দেখেছি এই যে সবির হোসেন, তিনি আস্তে আস্তে গরিবের বন্ধু হয়ে উঠেছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। চিকিৎসা সেবা থেকে শুরু করে অর্থনৈতিক সাহায্য
এবং সম্প্রতি তিনি 2টি রিক্সা উপহার দিয়েছেন। এটা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা যদি সমাজের বিত্তবান যারা আছি তারা যদি সগীর হোসেনকে আমরা অনুকরণ করি তাহলে সমাজ থেকে অসঙ্গতি দূর হবে এবং যারা অসহায় মানুষ আছে তাদের একটি গতি হবে। মানুষের উপকার করে তৃপ্তি পান, তাই এই ধরনের কাজ ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে জানান মানবিক যুবক সবির হোসেন। সম্প্রতি আপনারা জানেন আমি আমার একমাত্র ছেলে তার সুন্নতে খাতনার করেছি। সুন্নতে খাতনা করার আমাকে এই অঞ্চলে সুন্নতে খাতনা একটা অনুষ্ঠান করে আর কি, সবাই গান বাজনা বিভিন্ন অনুষ্ঠান করে, কিন্তু তাতে যে অনেকগুলো টাকা খরচ হয়। তা আমি চিন্তা করলাম গান বাজনা ফুর্তিতে এই টাকাগুলো খরচ না করিয়া এই টাকা দিয়ে দুইটা মানুষের ভাগ্য উন্নয়ন, দুইটা পরিবার যেভাবে ডাল ভাত খেয়ে চলতে পারে সেই ব্যবস্থা আমি করে দিই। সেজন্য সেই চিন্তাভাবনা থেকেই আমি এই দুজনকে 2টা রিক্সা কিনে, সেই টাকা থেকে 2টা রিক্সা থেকে কিনে আমি দুজনকে উপহার দিলাম, যাতে এরা এদের পরিবার নিয়ে ডাল ভাত করে খেতে পারে। সবির হোসেনের মহানুভবতায় মুগ্ধ হয়েছেন শহরের বাসিন্দারা। তারা এই ধরনের কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। জাতের ছাগল কিন্তু চেহারা তোতা পাখির মতো, তাই এদের নাম তোতাপুরি বা তোতামুখী। দেখতে অন্য জাতের ছাগলের চেয়ে অন্যরকম সুন্দর হওয়ায় এদের প্রতি আগ্রহের কমতি নেই লোকজনের। সেই জাতের ছাগলের খামার দিয়ে এলাকায় শোরগোল তুলে দিয়েছেন খামারি খলিলুর রহমান। স্থানীয়ভাবে একেবারেই নতুন এবং বিরল সৌন্দর্যের এই ছাগল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সারাক্ষণই আশেপাশের ছেলে বুড়ো নারী পুরুষের ভিড় লেগে থাকে তার বাড়ি এবং চারণভূমিতে। অনেকেই আবার খোঁজ খবর নিয়ে নিজেরাই এই জাতের ছাগল পালনে আগ্রহী হয়ে উঠছেন। ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের একজন প্রান্তিক খামারি খলিলুর রহমান। কৃষিকাজের পাশাপাশি তিনি গরুসহ বিভিন্ন জাতের দেশীয় ছাগল লালন পালন করেন সবসময়। কিন্তু 7-8 মাস আগে ইউটিউবে এই জাতের ছাগলের সন্ধান পান তিনি। পরে লোক মারফত তোতাপুরীর 6টি ছাগল ও একটি পাঠা কিনে আনেন ভারত থেকে। সেইগুলি বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে 19টিতে। আরও 4টি গর্ভবতী অবস্থায় আছে। তার খামারে বর্তমানে 2.25 লাখ টাকার একটি পাঠা এবং 1 লাখ টাকা মূল্যের একটি সহ 60,000 টাকা দামের ছাগল আছে। খলিল জানান, এই জাতের ছাগলের প্রধান বৈশিষ্ট্য হলো দৈর্ঘ্য, প্রস্থে এবং ওজনে দেশীয় অন্যান্য যে কোনো জাতের ছাগলের চেয়ে বড় এবং ওজনে বেশি, তাই মাংস বেশি হয়। ফলে বাজার দর অনেক বেশি থাকে। বছরে 2 বার একসাথে 2টি করে বাচ্চা দেয়, কখনো 3টিও দিয়ে থাকে। এদের সর্দি আর কৃমি ছাড়া আর কোনো রোগবালাই হয় না। ফলে এইগুলোর প্রতিষেধক দিয়ে দিলে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। খাবারে নেই আলাদা বাছবিচার। সাধারণ দানাদার বুট, ছোলার ভুসি, ভাতের মার এবং ঘাস খেয়ে থাকে। ভারত থেকে ইনপুটে আনা হয়েছে, আর ওই বিভিন্ন লোকের মাধ্যমে আনিয়া সেরে পরে আমি এগুলি ফার্মের মধ্যে তুলছি। প্রথম আমি শুরু করছিলাম 7টা দিয়ে সেরে, এখন আমার এখানে বিট করা সেরে নিজে বাচ্চা প্রজন্ম করে সেরে এখন বর্তমানে আমার এখানে 19টা ছাগল আছে, বর্তমানে গর্ভ অবস্থা আছে। বাচ্চা দেওয়ার পরে আমি একটু লাভবানের মুখটা দেখতে পারবো। তারা যদি করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তবে এটা লাভবান জাত করলে হয়তো স্বল্প পুঁজিয়ে একটু লাভবান বেশি হতে পারে। এই যে গমের চুলার ভুসি আর গমের ভুসি প্লাস আমি কিছু এখানে ঘাস করছি, এই ঘাস কাটিং করে পরে আমি খাওয়াই। আমাদের সরকারের পক্ষ থেকে যদি আমি কোনো সহযোগিতা পাইতাম, সহযোগিতা আমি আরো ফার্মটা একটু আগায় নিতে পারতাম, আমার মনে হয় যে আমি একটু স্বাবলম্বী হতে পারতাম, আমার ফার্মটা একটু উন্নত হতো, বা লোক বালার দিক থেকে ওষুধপত্র কিনতে গিয়ে আমি একটু সহযোগিতা পাইতাম। আমার করার পরে অনেক লোক যোগাযোগ করতেছে, আইসা সেরে দেখতেছে, দেখার পরে তারা বলতেছে খলিল ভাই আমাকে 2টা একটা ছাগলের বাচ্চা দেন, আমরা নিজেরা খামার করব, খামার করে সেরে আমরা নিজের একটা কিছু করতে পারি। এই ধরনের চিন্তা ভাবনা এলাকা প্রায় লোকেরই আছে। তোতাপুরি ছাগলের খামার অল্প পুঁজিতে লাভজনক একটি কাজ বলে অভিমত এই খামারির। টাকা খরচ করে বিদেশে পাড়ি দেওয়ার চেয়ে এই ছাগলের খামার করে স্বাবলম্বী হওয়া অনেক সহজ বলে অভিমত তার। তাই তিনি বেকার যুবক যুবতীদের এই খামার গড়ে তোলার পরামর্শ দেন। আমার এখানে সবচেয়ে বড় যে ফাটাটা আছে, এই ফাটাটার ওজন আছে বর্তমানে লাইভ ওয়েট আছে 130 কেজি।
এখন এখানে তুতাপুরে একটা কুইন ছাগল আছে, যেটা বর্তমান লাইভ ওয়েট আছে 90 কেজি। আর যে বর্তমান বাজার মূল্য আমার এখানে যদি লাইভ ওয়েট ওজন এখানে বিক্রি করে প্রায় 2.5 লক্ষ টাকা দাম আছে ছাগলটার দাম, যেটা বর্তমানে তুতা পাটা আপনারা দেখতেছেন আমার ফার্মের মধ্যে আছে। আর কুইন যে ছাগলটা আছে এটা বর্তমান লাইভ ওয়েট আছে, তার 90 কেজি ওজন আছে, তার বাজার মূল্য কম করে হলে 1 লক্ষ টাকা দাম আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর সহ সরকারি যে কোনো সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পেলে তিনি তার খামারকে আরও বড় পরিসরে গড়ে তোলার অভিপ্রায় জানান। বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর হতে সরকারিভাবে যদি কোনো ঋণ স্বল্প সুদের উপরে যদি সরকার আমাকে কোনো সহযোগিতা করতো, আমি আমার ফার্মকে একটু সামনে আগে আসলে আমি আরো স্বাবলম্বী হতে পারতাম। বর্তমানে যে ঘাটতির দিকে আছে, ঘাটতিটা হয়তো চাহিদাটা আমার পূরণ হয়ে যেত। যারা আমাদের দেশের মধ্যে বেকার ছেলেপেলেরা আছে, ছেলেমেয়েরা আছে, তারা আমি মনে করি যে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে এসে ছাগলের ফার্ম করলে আশা করি যে লাভবান হবে। কারণ একটা ছাগলের বাচ্চাদের 2-3 বছরে 2বার বাচ্চা দিলে আশা করি মনে হয় যে তারা লাভবান হতে পারবে। স্থানীয় কৃষকরা জানান, বিরল সৌন্দর্যের এই ছাগল দেখতে তাদের খুব ভালো লাগে। দেখতে সুন্দর, ওজনে বড়সড়, লাভও বেশি। এইসব তথ্যে তারা এই ছাগলের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। খোঁজ খবর নিয়ে তারা নিজেরাও খামার গড়ে তুলবেন। হলিলমা তুতা পাখি ছাগল আনছে আমার বাড়ি হলিলমার বাড়ির কাছে হয়। আমি অনেক সময় আয়া এই দৃশ্যটা দেখি, খুব ভালো সুন্দর দেখা যায়। হলিল মামুর এই ফার্ম দেখে খুব ভালো লাগে, আমারটা খুব পছন্দ লাগে। আমিও কৃষক, এই দেখলে অনেক ভালো লাগে, আমারও পালবার ইচ্ছা আছে। ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শিরিনা খাতুন জানান, তোতাপুরি একটি উন্নত জাতের ছাগল, সাধারণত 80 থেকে 90 কেজি ওজনের হয়ে থাকে। এটার স্পেশালিটি যে এটা সাইজে যেহেতু অনেক বড় হয়, বাজার দর অনেক বেশি হয় এবং এটা দেখতে অনেক সুন্দর। তোতাপুরির মধ্যেও কয়েকটা প্রজাতি আছে, 4 কানওয়ালা আছে। তো আমাদের ভৈরবে এখানে একটা ফার্ম করে উঠছে, উনি বাণিজ্যিকভাবেই এটা শুরু করেছেন এবং উনি অনেক লাভবান হচ্ছেন, কারণ এটা দ্রুত বাড়ে। সাইজে বড় এবং ওজনে বেশি হওয়ায় এদের বাজার দর ভালো। দেখতে সুন্দর, তাই মানুষের আগ্রহ বেশি। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। সিঙ্গাপুরের নাগরিক মায়া ফিফিতা ভাষায় একটু জড়তা থাকলেও প্রবাসীদের সাথে কথা বলেন বাংলায়, করেন রেস্টুরেন্টের ব্যবসা এবং সেটাও বাংলাদেশিদের জন্যে। ভিনদেশী এই নারীর মুখে নিজের মাতৃভাষা শুনে অবাক হন বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকদের অনেকেই। কেবলমাত্র ভাষার কারণেই এই ভিনদেশী মমতাময়ী বোনের মতো আপন করে নিয়েছেন অভিবাসী শ্রমিকদের। কালাগুনা আছে, মাছ ভর্তা, কুচু ভর্তা, ডাল ভাজি, আলু ভর্তা, এটা পেঁপে ভাজি, ইলিশ মাছ, আই হ্যাভ কাশি বিরিয়ানি অ্যান্ড পোলাও রাইস। নগররাষ্ট্র সিঙ্গাপুর মুস্তফা সেন্টারের পাশেই লেম্বু রোডে ঝিনাইদহের সন্তান প্রবাসী তরুণ উদ্যোক্তা লিটন হোসেনকে সঙ্গে নিয়ে চলছে মায়া রেস্টুরেন্ট। মায়া লাই গাইছে, মায়া লাই গাইছে। নাম যেমন তেমনি মায়াবী আবেশ চারপাশে, রকমারি বাঙালি খাবারের স্বাদ, সঙ্গে মমতাময়ী মায়ার আতিথেয়তা গ্রহণে প্রবাসীদের অনেকেই ভিড় করেন এখানে। I have 2 বাচ্চা, one in New York and one in Canada. আমি খুব খুশি, আমি বাংলাদেশি ভালোবাসি, খুব ভালোবাসি। বাংলাদেশে তো চলতে চলতে সব ধরনের বাংলা শিখে গেছে এখন বর্তমান, যেহেতু বাংলাদেশের এরিয়া এটা। হ্যাঁ, ফুলিও বাংলা কইতে পারে এবং ও তো এই দেশের সিটিজেন প্লাস মুসলিম, মানে সবাই ওরা পছন্দ করে, প্লাস ও অনেক বাংলাদেশও শ্রদ্ধা করে, অনেক পিওর বাংলাও বলতে পারে এবং সবাইকে সে আপন করে নেয় এই বাংলা ভাষা দিয়ে।
এবং ইভেন সে মাঝে মাঝে মনের আনন্দে যে মানুষ গান করে না, সে গানটাও করে বাংলা ভাষায়। মায়ার দুটি সন্তানই থাকেন পরবাসে। খাবারের টেবিলে প্রবাসীদের মুখোমুখি হয়ে কখনো ভাগাভাগি করে নেন নিঃসঙ্গ জীবনের আনন্দ বেদনা। দিন শেষে প্রবাসীরাই হয়ে ওঠেন অন্তরের আপনজন। দিনাজপুরের নবাবগঞ্জে ৩২ বছর ধরে রাস্তাঘাট, দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা ও শহীদ মিনারের ময়লা আবর্জনা পরিষ্কার করে চলেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এতদিনেও তার পরিচয় বা ঠিকানা জানতে পারেনি কেউ। ভাগ্যে জোটেনি মাথা গোজার ঠাঁই। অন্যের দেয়া খাবার খেয়ে জীবন নির্বাহ করেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী শীত, গরম আর বৃষ্টিতে দোকান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পার করছেন দিনরাত। সবাই তাকে আমেনা নামেই চেনে। স্থানীয়রাই জীবনযুদ্ধে সংগ্রামী এই বৃদ্ধ নারীর নাম দিয়েছে আমেনা। ১৯৯০ থেকে ৯১ সালের কথা। নবাবগঞ্জ শহরের ফুটপাত, রাস্তা, দোকানপাটের সামনে ঘোরাঘুরি করতেন মাঝবয়সী অপরিচিত এক নারী। সেই থেকে আজও কেউ সন্ধান পায়নি তার পরিবারের। ফেরা হয়নি আপন নিরে। তার বাসা কোথায় এবং তার পরিচয় এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই। তার পরিচয় পাওয়া যায় নাই। তার আত্মীয় স্বজনও কেউ এখন পর্যন্ত তাকে নিতে আসে নাই। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা, শহীদ মিনারে জমে থাকা ধুলা, ময়লা, আবর্জনার স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করে সে। সারাদিন দেখে এখানে পরিষ্কার করে, একটু ময়লাও রাখে না এলাকার, সব পরিষ্কার করে। ঝাড়ু পালে ঝাড়ু দেও বা হাত দিয়েও পরিষ্কার করে। যা কিছু করে তা আপন খেয়ালেই। যেখানে নিজের নেই কোনো ঠিকানা, তাও তার একমাত্র সঙ্গী পছন্দের কুকুরের ৩ বেলা খাবার নিশ্চিত করা তার রোজগারের কাজ। কুকুরটিকে নিয়েই ঘুমায় সে। কেউ যদি ওনাকে কোনো টাকা দিতে চায়, সাহায্য দিতে চায়, সেটা নেয় না। আর সাধারণভাবে যদি কেউ কোনো রুটি বা বিস্কিট এরকমের কোনো খাবার দেয়, শুধু এই খাবারটা সে গ্রহণ করে। আমেনাকে সাহায্যে এগিয়ে আসতে সহযোগিতার হাত বাড়াতে চায় স্থানীয় প্রশাসন। সরকারিভাবে যে আমরা ঘর দিব, সে তো ওই ঘরে তো যাবে না। এই হলো সমস্যাটা। না হলে আমরা তো চাই সরকার যেভাবে ছিন্নমূল হতদরিদ্র লোককে ঘর দিচ্ছে, তাহলে ওকে কেন আমরা দিব না? এই হলো সমস্যাটা। ওকে ঘর দিলেও সে যেতে চায় না। আপন নিরে না গিয়ে মানুষের মাঝেই কি তবে বেঁচে থাকবেন আমেনা? এই প্রশ্ন গেঁথে আছে সবার মনে। মানুষে মানুষে বন্ধুত্ব তো হয়। এবারে অভিনব এক বন্ধুত্ব দেখা গেল মানুষের সাথে সারস পাখির। একটি সারস পাখি যখন পায়ে আঘাত পেয়ে দুরবস্থায়, এমন সময় এক যুবক এগিয়ে আসে তার সহযোগিতায়। সেবা করে তাকে সুস্থ করে তোলে। আর তারপরে দেখা যায় অভিনব এক ব্যাপার। পাখিটিকে যখন সে ছেড়ে দিতে চেয়েছিল, আবার ফিরে আসে সে। আর এভাবে বন্ধুত্ব গড়ে ওঠে মানুষ আর পাখিতে। এক বছর আগে ভারতের উত্তরপ্রদেশে একটি সারস পাখিকে আহত অবস্থায় উদ্ধার করেন আরিফ। পুরোপুরি সুস্থ হওয়ার পরও তাকে ছেড়ে যায়নি। পাখিটি থেকে যায় আরিফের সঙ্গে। বছর পেরিয়ে গেলেও পাখিটি তাকে ছেড়ে যায়নি, বরং একে অপরের সঙ্গীতে পরিণত হয়েছে। এক বছর আগে আরিফ আহত পাখিটিকে উদ্ধারের পর আরিফ ভেবেছিলেন সুস্থ হওয়ার পর পাখিটি হয়তো বনে ফিরে যাবে, কিন্তু এটি তা করেনি। उसको हम पकड़ के अपने घर लेकर आए तो उसका इलाज किए। 1-1.5 महीने लग गया उसका पैर सही करने में। घर में जैसे देसी इलाज होता है, कुछ बांध के कपड़े सपड़े से बांध के और बांस की फर्ची टाइप की काट के कपड़े से बांध के उसके ऊपर से टेप सेप लगा के वैसे हमने कर लिया। अब लोग को काटने दौड़ता है, और जैसे मैं कहीं बाहर गया हूँ, नहीं वापस आया हूँ, तो खाना कोई भी दे देता है, वैसे ला के रख देता है, तो ये जाके वहाँ खा लेता है। कोई सारस आ जाते हैं यहाँ पे, जाता है जब इसका मन करता है। जब ऐसे सारस आया करते हैं तो जाके बरामदे में जाके छुप जाता है।
1 বছর আগে আহত উদ্ধার করা এই পাখিটিকে কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন আরিফ। उसका पैर सही हो गया तो हम सोचे कि उड़ के जंगल में चला जाए, क्योंकि जंगली पक्षी है, यहाँ रुकेगा नहीं। जब पहले दिन ही उड़ के गए जो है तो हम सोचे कि आज चला गया, अब नहीं आएंगे, पर शाम को फिर वापस आ गया। इसी तरह दूसरे दिन ऐसे चलते रहा, धीरे धीरे मेरे साथ रहने लगा। तो इतना साथ रहने लगा कि एक ही थाली में खाता है मेरे साथ। मैं नहाने जाता हूँ तो बाथरूम के बाहर खड़ा रहता है, मैं बाजार जाता हूँ तो मेरे साथ उड़ के बाजार जाता है, मैं जब वापस आता हूँ वापस आता, मतलब हमेशा मेरे साथ रहता है। मगर हमको जैसे कहीं चुप चुपा के जाना, कहीं दूर जाना है तो हमको चुपके से निकलना पड़ता है। अपनी बाइक किसी दूसरे से मंगवा लेते हैं, उसके बाद हम पीछे वाले दरवाजे से अपने निकल के रोड पे जाके बाइक लेके चले जाते, इसको पता नहीं। সারস পাখি বিশ্বের সবচেয়ে লম্বা উড়ন্ত পাখি। এসব পাখি 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।